একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি, আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটা প্রতিবেদন। প্রায় ১০ বছর আগে বিএনপি মহাসচিবের ওপর হামলার ঘটনার পুরনো ভিডিওকে নতুন করে ছড়িয়ে দেয়া হলো মিথ্যা দাবিতে, চটকদার ক্যাপশনে। সেটা আবার ৫,০০০ শেয়ার হলো ফেসবুকে, ছড়ালো আতঙ্ক। ওদিকে প্রধান উপদেষ্টার ছবি যোগ করে গুজব ছড়ানো হলো বাংলাদেশে নাকি সব ভারতীয় চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। এখানেই শেষ নয়, একটি সংবাদপত্রের প্রতিবেদনকে ডিজিটাল প্রযুক্তি দিয়ে বদলে ফেলে ছড়িয়ে দেয়া হলো দ্বিতীয় বিয়ে না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। দর্শক, চলুন শুরুতেই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের ওপর নৃশংস হামলা। পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রায় ৫,০০০ শেয়ার হয়েছে শুধুমাত্র ফেসবুকেই। কমেন্ট সেকশনে আতঙ্ক যখন বাড়ছে, তখন সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা অনুসন্ধান করে জানায় দাবিটি মিথ্যা। সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিবের ওপর কোনো হামলার কোনো ঘটনাই ঘটেনি। প্রকৃতপক্ষে ২০১৭ সালে রাঙামাটি যাওয়ার পথে তার গাড়ি বহরে হামলার পুরনো ভিডিওকে নতুন করে মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের সভাপতির রুম থেকে লুট হওয়া পুলিশের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমিও তার ফেসবুক প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেছেন। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ছাত্রদল সভাপতির রুম থেকে অস্ত্র উদ্ধারের দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের আগস্টের বিভিন্ন জায়গার ও বিভিন্ন ঘটনার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে ভালো করে বিশ্লেষণ করে দেখা গেল এই দাবিটিও মিথ্যা। প্রধান উপদেষ্টা বাংলাদেশে ভারতীয় সকল টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেননি, বরং শুধু আইপিএল এর খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসবের মাঝে পুরনো গুজব নতুন করে ছড়ালো। দ্বিতীয় বিয়ে না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, এমন শিরোনামে একটি সংবাদপত্রের প্রতিবেদনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ছবিটিকে বিশ্লেষণ করে দেখা গেল প্রকাশিত প্রতিবেদনের ছবিটি আসল নয়। মূলত বিয়ে না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এমন শিরোনামে বিয়ের আগে দ্বিতীয় শব্দটি বসিয়ে দেয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তির সহায়তায়, তারপর ছড়িয়ে দেয়া হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল দিন দিন এআই দিয়ে বানানো গুজবগুলো নিখুঁত হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। সেই বিভ্রান্তিকে বাড়িয়ে দিচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড ও সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রতিবেশী দেশের নানা প্রচারণা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আগে যেমনটি জানিয়েছিলাম, আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন যুক্ত আছেন। তার সাথে আমরা আলোচনায় যাব এবং এতক্ষণ যে প্রতিবেদন দেখছিলাম সেখানে নানা ধরনের অপতথ্যের বিষয়ে উঠে আসছিল। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা প্রতিবেদনে কিছু গুজব তো দেখলাম, এর বাইরেও নানান ধরনের গুজব প্রতিদিন ছড়াচ্ছে। বিশেষ করে যতই নির্বাচন এগিয়ে আসছে ততই আমরা দেখছি রাজনৈতিক গুজবের পরিমাণ বেড়ে চলেছে। ভোটাররা বিভ্রান্ত হওয়ার একটা সেখানে আশঙ্কা তো রয়েছেই, এবং হয়তো অনেক ভোটার বিভ্রান্ত হনও অনেক ধরনের গুজব দেখে। রাজনৈতিক পরিমণ্ডলে এসব গুজবের কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনার কাছে মনে হয়?
ধন্যবাদ জানাচ্ছি ৭১ টিভিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। যে আমরা সাম্প্রতিক সময়ে যে বিষয়টি লক্ষ্য করছি, বিশেষ করে গণমাধ্যমে, অনলাইনে, যে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজে যারা সমাদৃত তাদেরকে সামনে এনে তাদের বিষয়ে গুজব ছড়ানো। আর এই গুজব ছড়ানোটা সাম্প্রতিক সময়ে কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। এটির গুজব যারা করে তাদের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হয়তো যে ব্যক্তিকে নিয়ে গুজব করে সেটি একটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, অন্যদিকে এটির গুজব করে বা গুজব করে একটা রাজনৈতিক বা অন্য ধরনের ফায়দা লোটানো। আমরা সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেটিতে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। যারা গুজব ছড়ান তারা এই গুজব ছড়িয়ে শুধু যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে হেয় প্রতিপন্ন করেন না, বরঞ্চ তার ইমেজ ড্যামেজ করার মাধ্যমে বা অপতথ্যের মাধ্যমে একটা রাজনৈতিক সুবিধা পেতে চান। এই গুজবের কিন্তু এই সাম্প্রতিক সময়ে যে ধরনের গুজবগুলো ছড়ানো হচ্ছে সেই গুজব দিয়ে একটা বেনিফিট পেতে চান। যে আমরা জানি যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের যে রাজনৈতিক যে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, এই রাজনৈতিক মাঠটা কার দখলে যাবে, কে সবচেয়ে বেশি বেনিফিট পাবে, সেটিকে সামনে রেখে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। সেই জন্য একটি রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক ক্ষেত্রে গুজবের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ভূমিকাটা একটা পক্ষের জন্য পজিটিভ হলেও অন্য পক্ষের জন্য কিন্তু সেটা নেগেটিভ। আমার কাছে একটা আশ্চর্য লাগে যে এই গুজবগুলো ছড়ানোর পরে যিনি গুজব ছড়ানোর মূল কারিগর, তার সাথে সাথে দেশের সাধারণ মানুষ বা অনেক সময় অনেক শিক্ষিত মানুষও কিন্তু সেই গুজবের ফাঁদে পা দিয়ে তারা সেই জিনিসগুলো শেয়ার করে। এবং অনেক মানুষ থেকে সেটা প্রত্যাশা করার কোনো উচিত নয় যে সবচেয়ে বেশি শিক্ষিত সচেতন রাজনৈতিক সচেতন মানুষও দেখা যাচ্ছে যে গুজবটা তার পছন্দ হয়। সে মনে করে যে এই গুজবটা ছড়ালে বা এটা হলে আমার একটা রাজনৈতিক সুবিধা পাবো বা আমি একটা বেনিফিট পাবো, সেইভাবে এটা ছড়িয়ে একটা রাজনৈতিক সুবিধা নিতে চাই। এবং এটির মাধ্যমে আমি মনে করি যে মানুষ সঠিক তথ্য পেতে অসুবিধা হয় এবং বঞ্চিত হয়। না, অনেকেই আবার শেয়ার করছেন এটা ভেবেও যে হয়তো তথ্যটি সত্য, মানে নিজের ফিলোসফির সাথে যখন মিলে যাচ্ছে তখন শেয়ার করে ফেলছেন, এরকম ঘটনাও আছে। আমরা একটু প্রতিকারের জায়গাটি নিয়েও আপনার সাথে নিশ্চয়ই আলোচনা করতে চাই। একটা বিষয় এখানে নিয়ে আসতে চাই যে আমরা অনেক সময় দেখছি প্রতিবেশী দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক যেমনই থাকুক না কেন, কিংবা হয়তো সেটি উন্নত করার একটা চেষ্টাও হচ্ছে, কিন্তু অতি উৎসাহী মানুষ তো আসলে সব দেশেই আছে। অতি উৎসাহী হয়ে সরকারের বিপক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন অপপ্রচার সেগুলো চলছে, এমনটা দেখা যাচ্ছে। তো আমাদের দেশের সাধারণ জনগণের ওপর এই ধরনের পোস্টগুলোর কি ধরনের প্রভাব আপনি মনে করেন? আমি প্রথমত বলি, এই গুজবটা যখন ছড়াচ্ছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কের দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছে, এই সময়ে যখন এই যে সম্পর্কটা যখন উন্নত করার চেষ্টা করছে, তখনই যারা গুজব ছড়াতে পছন্দ করে এবং যারা চায় না যে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশের ভালো সম্পর্ক থাকুক, তারা কিন্তু এই সময়টাকে বেছে নেয়। বেছে নিয়ে যখনই একটা সম্পর্ক তৈরি হয়, সেই মুহূর্তে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য গুজবগুলো ছড়ায়। এতে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা নতুন ধরনের গল্প, একটা ফ্রেম তৈরি হয়। সেই ফ্রেম, এটা একটা মারাত্মক প্রভাব থাকে, কারণ মানুষ যখন প্রাথমিকভাবে যেটাকে কনজিউম করে, সেই কনজিউম করা জিনিসটাকে তার মধ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা লম্বা সময় লাগে। সেই জন্য এই যে গুজবগুলো যখন ছড়ায়, গুজবের একটা বেনিফিট আছে বিধায় তো গুজবটা ছড়ানো হয়। এটা মানুষের মনোজগতে এবং বিশেষ করে সাধারণ মানুষ, সরল মানুষের মনে সেটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে এবং একটা মিথ্যা ফ্রেম সেখানে তৈরি হয়। সেই জায়গা থেকে আমরা যেটা বলি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই গুজবটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করছে, আবার কেউ সেটিকে আন্তর্জাতিক ভাবেও সেটিকে বাংলাদেশকে
যেন একটা ভালো অবস্থানে না যায়, একটা ভালো সম্পর্ক তৈরি না হয়, সেই জন্য সেটাকে ব্যবহার করছে এবং এটি ব্যবহার করে জনগণের একটা সেন্টিমেন্ট, একটা জনমত তৈরি করছে যে যে আমাদের দেশে এখন অনেকে মনে করছেন যে আমরা যে ইন্ডিয়ার সাথে আমাদের যেন একটা ভালো সম্পর্ক না থাকুক। আপনি দেখবেন একটা দেশের সাথে ভালো সম্পর্ক থাকলে উভয় দেশেরই কিন্তু লাভ হয়। কোনো দেশের সাথে সম্পর্ক বিনষ্ট করে আমরা এখানে আমাদের মধ্যে যেটি থাকবে যে সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্কে আমি কতটুকু আমার দেশের স্বার্থটাকে বজায় রাখছি সেটি হচ্ছে ইম্পর্টেন্ট। দেশের স্বার্থ বজায় রেখে আরেকটি দেশের সাথে ভালো সম্পর্কে চলার নাম এমনকি আমাদের পররাষ্ট্র নীতিও তো সেই স্বাধীনতার পর থেকে সেই কথাই বলে, আমরা তো এমনটিই জানি। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার বিশ্লেষণ জানছিলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে। আজকের মতো আসলে আলোচনাটা শেষ করতে হচ্ছে, সময় ফুরিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজ যুক্ত হবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা টিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।